হ্যালো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কেরানীগঞ্জ গার্লস স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আসো আমরা সরাসরি পড়াশোনা চলে যাই। আজকে আমরা লেকচার নাম্বার 22, এর আগে আমরা 21 নাম্বার লেকচার শেষ করেছি। আজকে আমরা 21 নাম্বার লেকচারে যে কোশ্চেনটা পড়েছিলাম, যে টপিকটি শুরু করেছিলাম, সেই কোশ্চেনের যে বাকি অংশ, সে বাকি অংশ আমরা লেকচার নাম্বার 22-এর মাধ্যমে আজকে শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখো, আমরা যে 21 নম্বর লেকচারে পড়েছিলাম খুচরা ব্যবসায়ের প্রকারভেদ, অর্থাৎ টাইপস অফ রিটেল বিজনেস। এখানে তোমাদের আমি যে খুচরা ব্যবসায়কে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি বিষয়গুলো, সবগুলো তোমাদেরকে আমি বুঝিয়েছিলাম। তার মধ্যে দিয়ে যে 5টি ভাগে ভাগ করেছি, তার সেখান থেকে আমরা 2টি বিষয় তোমাদেরকে আমি আলোচনা করেছিলাম প্রথম লেকচারে। তো আজকে বাকি যে 3টি বিষয় আছে, সেই 3টি বিষয় নিয়ে আমি তোমাদেরকে আলোচনা করব। আলোচনাগুলো ভালো করে বোঝার চেষ্টা করব। এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যে বিষয়গুলো তোমাদের পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে বোর্ড পরীক্ষায় থাকবে। আমি সেই বিষয়গুলো তোমাদেরকে মার্ক করে যাব। তো দেখো, যে প্রথমে আমরা কি বলেছিলাম, যে খুচরা ব্যবসার প্রকারভেদকে আমরা মূলত 5টি ভাগে ভাগ করেছিলাম। যার প্রথমটি ছিল কি, সেবাদানের ভিত্তিতে খুচরা ব্যবসায়। 2 নম্বর ছিল পণ্য সারির ভিত্তিতে খুচরা ব্যবসায়, এবং এর ভিতর যে বিষয়গুলো ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা 3, 4, 5 এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। 3 নম্বরে দেখো, 3 নম্বরে আছে আমাদের মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়। 4 নম্বর আছে সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসায়। 5 নম্বর আছে বিক্রয় কেন্দ্রবিহীন বা দোকানবিহীন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, খুচরা ব্যবসা। আচ্ছা, যাই হোক, প্রথমে আমরা আলোচনা করব মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়ী বলতে কি বুঝি, বা মূল্যভিত্তিক খুচরা ব্যবসায়ীকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দেখো, মূল্যের ভিত্তিতে খুচরা ব্যবসায়ীকে প্রধানত ভাগ করা হয়েছে কয়েকটি ভাগে, 5 ভাগে। তার মধ্যে প্রথমটি হচ্ছে ডিসকাউন্ট স্টোর। 2 নম্বর হচ্ছে মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। 3 নম্বর হচ্ছে স্বাধীন মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, ফ্যাক্টরি আউটলেট এবং ওয়্যারহাউস ক্লাব। ভালো করে খেয়াল করো। তো প্রথমটি মূল্যভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের যে প্রথম যে ভাগটি আছে, সেটি হচ্ছে ডিসকাউন্ট স্টোর। তোমরা জানো যে একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান বা একটি বিক্রয় ধর্মী প্রতিষ্ঠান, তাদের মূল টার্গেট থাকে যে তারা তাদের উৎপাদিত পণ্য বা বিক্রয়যোগ্য পণ্যটা কত দ্রুত বা কত বেশি বিক্রয় করতে পারবে। তো আমরা দেখি যে কোম্পানিগুলো তাদের বিক্রয় বাড়ানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন পদক্ষেপ বা বিভিন্ন সময় বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকে, যে কৌশলগুলোর মাধ্যমে তারা মূল্য কমিয়ে কীভাবে পণ্য দ্রুত বিক্রয় বাড়ানো যায়, এই ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখে। ঠিক তেমনই এই ডিসকাউন্ট একটি বিক্রয়কারী প্রতিষ্ঠান কর্তৃক বা উৎপাদনকারী প্রতিষ্ঠান কর্তৃক একটি কৌশল, যে কৌশলটির মাধ্যমে বিক্রয়কারী প্রতিষ্ঠান তার পণ্যের মূল্য কমিয়ে বিক্রয় বৃদ্ধি করে থাকে। তাহলে আমরা কি বলতে পারি, যে ডিসকাউন্ট স্টোর হচ্ছে এক ধরনের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, যারা মূলত পণ্যের মূল্য কমিয়ে বিক্রয় বৃদ্ধির প্রচেষ্টা গ্রহণ করে থাকে। এদেরকে ডিসকাউন্ট স্টোর বলে। তোমরা দেখবা যে, বা অনেকে জানো যে ঢাকার গুলিস্তানে যদি তোমরা যাও, সেখানে অ্যাপেক্স ডিসকাউন্ট শপ, বাটা ডিসকাউন্ট শপ, এরা প্রতি বছরই দেখবা যে, বা বছরের সারা বছরই দেখবা যে তারা ডিসকাউন্ট অফার করছে তাদের কাস্টমারদেরকে। এখানে মূলত তারা কিছু পণ্য আছে যে পণ্যগুলো তাদের খুব কম চলে, বা কিছু কিছু পণ্য ত্রুটিযুক্ত আছে, সামান্য ডিফেক্ট থাকে, এবং অনিয়মিত বা অফ সিজনে যে সমস্ত পণ্যগুলো চলে না, এই সমস্ত পণ্যগুলো বিক্রয় করার জন্য এই ডিসকাউন্ট অফারটা দিয়ে থাকে। তাহলে তোমরা সংজ্ঞাগারে যদি আসে, কি বলবা, যে ডিসকাউন্ট স্টোর হচ্ছে এমন একটি তোমার খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, যাকে কি বলা হয়, যে যেসব খুচরা ব্যবসা প্রতিষ্ঠান কম মূল্যে বেশি পরিমাণ পণ্য বিক্রির প্রচেষ্টা চালায়, তাকে ডিসকাউন্ট স্টোর বলে। এবার আসো 2 নাম্বার, মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। আচ্ছা, মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান কি, যে কিছু কিছু খুচরা ব্যবসা আছে যারা কম মূল্যে উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করে থাকে, হ্যাঁ, এবং তারা কম মূল্যে ক্রয় করে থাকে এবং কম মূল্যে তারা চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় করে থাকে। এরা মূলত ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করার জন্য চেষ্টা করে থাকে, হ্যাঁ, যে এই যে মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, এরা মূলত এদের মূল কাজ হচ্ছে কি, ক্রেতাদের মনোযোগ আকর্ষণ ক্রিয়েট করা। অর্থাৎ ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করার মধ্যে দিয়ে এরা কি করে, উৎপাদনকারীর কাছ থেকে কেনার সময় কম মূল্যে পণ্য ক্রয় করে এবং ওই পণ্যটাই চূড়ান্ত ভোক্তাদের কাছে কম মূল্যে বিক্রির চেষ্টা চালায়। তাহলে আমরা কি বুঝলাম, যে মূল্যহ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান মূলত ক্রেতাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করে। 3 নম্বর হচ্ছে কি, স্বাধীন মূল্য
হ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। স্বাধীন মূল্য হ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে একটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান, এমন একটি খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যারা মূলত কি করে, পাইকারদের কাছ থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে থাকে। হ্যাঁ, তারা কি করে থাকে, পাইকারদের কাছ থেকে বা পাইকারদের চেয়েও তারা কম মূল্যে পণ্য ক্রয় করে থাকে এবং বিক্রয় করার সময় খুচরা ব্যবসায়ীদের থেকে কম মূল্যে বিক্রি করে থাকে। ব্যাপারটা আরও ক্লিয়ার করো যে স্বাধীন মূল্য হ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান হচ্ছে উৎপাদনকারী কর্তৃক পরিচালিত এবং নিয়ন্ত্রিত একটি ব্যবসা প্রতিষ্ঠান, যারা পণ্য ক্রয়ের ক্ষেত্রে পাইকাররা যে মূল্য ক্রয় করে তার থেকে কম মূল্যে পণ্য ক্রয় করে এবং বিক্রয়ের ক্ষেত্রে কি করে, খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যে মূল্যে বিক্রয় করে তার থেকে আরও কম মূল্যে তারা পণ্যটা বিক্রয় করে থাকে। এটা হচ্ছে স্বাধীন মূল্য হ্রাস খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। এরপরে 4 নম্বর হচ্ছে কি, ফ্যাক্টরি আউটলেট। এটাও উৎপাদনকারী কর্তৃক নিয়ন্ত্রিত এবং পরিচালিত একটি প্রতিষ্ঠান বা বিক্রয় কেন্দ্র প্রতিষ্ঠান, যেখানে উৎপাদনকারী যে অতিরিক্ত উৎপাদিত পণ্য বা অনিয়মিতভাবে যে পণ্যগুলো উঠানামা করে, যে পণ্যের চাহিদা মানে কিছু কিছু পণ্য আছে যে চাহিদাগুলো ওই সিজনের ছাড়া তার কোনো চাহিদা থাকে না। যেমন শীতের সময় থাকে ফুটবলের চাহিদা, জার্সির চাহিদা থাকে শীতের সময়, শীতের পোশাকের চাহিদা থাকে, কিন্তু গরমকালে ওই প্রোডাক্টগুলো চলে না। তাই গরমকালে ওই প্রোডাক্টগুলো বিক্রি করার জন্য তোমার এই ধরনের পণ্যগুলো বিক্রি বাড়ানোর জন্য প্রতিষ্ঠানগুলো কী করে, নিজস্ব উৎপাদনকারী নিজস্ব আউটলেটের মাধ্যমে, হ্যাঁ, আউটলেট মানে হচ্ছে বিক্রয়কারী প্রতিষ্ঠান, হ্যাঁ, বা বিক্রয় কেন্দ্র, এরকম বিক্রয় কেন্দ্র সৃষ্টির মাধ্যমে তারা উৎপাদনকারীর নিজস্ব বিক্রয় প্রতিষ্ঠানের মাধ্যমে তারা এই পণ্যটা বিক্রয় করে ব্যবস্থা করে থাকে। এই ধরনের প্রতিষ্ঠানকে বলা হচ্ছে ফ্যাক্টরি আউটলেট, অর্থাৎ উৎপাদনকারী কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত নিজস্ব আউটলেটের মধ্যে বিক্রয় ব্যবস্থাকে ফ্যাক্টরি আউটলেট বলে। এরপর হচ্ছে ওয়্যারহাউস ক্লাব। ক্লাবে কিছু সদস্য থাকে, ওয়্যারহাউস ক্লাবগুলো এই সমস্ত সদস্যদের নিকট কি করে, নগদে পণ্য বিক্রি ব্যবস্থা করে থাকে এবং কম মূল্যে পণ্য বিক্রি করে থাকে। ধরো 50 জন 100 জন সদস্য আছে একটা ক্লাবে, এই ক্লাবের যে সদস্যগুলো আছে সদস্যদের কাছে এই ওয়্যারহাউস ক্লাবটা কি করে, এই সংগঠনটি তারা ওই সমস্ত ক্লাবের সদস্যদের কাছে নগদে এবং কম মূল্যে পণ্য বিক্রি ব্যবস্থা করে থাকে। এই হচ্ছে তোমার মূল্যভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। ক্লিয়ার? এখন আসলে 4 নম্বর, যে সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান কি। দেখো, সংগঠনের ভিত্তিতে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানকে আমরা কয়েকটি ভাগে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথম আছে বিপণীমালা, 2 নম্বর আছে ফ্র্যাঞ্চাইজ সংগঠন, 3 নম্বর আছে বহু শাখা বিপণী, 4 নম্বর আছে স্বেচ্ছামূলক সংগঠন বা স্বেচ্ছামূলক চেইন, আর 5 নম্বর আছে খুচরা ব্যবসায়ীদের সমবায়। দেখো, যে বিপণীমালা, যাকে ইংলিশে বলে চেইন স্টোর, পরীক্ষায় আসতে পারে চেইন স্টোর কাকে বলে বা বিপণীমালা কাকে বলে, যেটা খুবই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আমি এখানে দেখিয়েছি যে এটা পরীক্ষায় ম্যাক্সিমাম টাইমে বোর্ড পরীক্ষায় তোমাদের থাকবে। তো বিপণীমালা বা চেইন স্টোর বলতে মূলত আমরা কি বুঝি, যে বিপণীমালা চেইন স্টোর আছে এমন এক ধরনের বৃহদায়তন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান যারা মূলত দেশের ভিতর এবং বাইরে কমপক্ষে 2টি অথবা 2-এর অধিক শাখা খুলে তারা ব্যবসা পরিচালনা করে থাকে এবং এই ব্যবসাটি মূলত নগদে হবে, হ্যাঁ, নগদে ব্যবসা পরিচালনা করে থাকবে এবং যার নিয়ন্ত্রণাধীন এবং পরিচালনা মালিকের হাতে থাকে। মালিকের হাতে থাকে, যে মালিক নিজেই নিয়ন্ত্রণ করে থাকে এবং তোমার এই চেইন স্টোরটা সবসময় জন্য কী হবে, নগদে পণ্য বিক্রি করে থাকবে। ক্লিয়ার? তাহলে এই ধরনের চেইন স্টোর আমাদের দেশে রয়েছে। চেইন স্টোর যে সমস্ত প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন স্বপ্ন, অ্যাগোরা, মিনা বাজার, এই ধরনের প্রতিষ্ঠানগুলো যাদের এক বা একাধিক শাখা রয়েছে, তোমরা দেখছো যে স্বপ্নর অনেকগুলো শাখা আছে, মিনা বাজারের শাখা আছে, এই সমস্ত শাখায় 2-এর অধিক শাখা খুলে তারা এই ধরনের চেইন স্টোরের মাধ্যমে ব্যবসা করে থাকে। ঠিক আছে? তাহলে তোমার যদি পরীক্ষা আসে যে চেইন স্টোর বা বিপণীমালা কাকে বলে, তখন বলবা যে একই মালিকানায় নিয়ন্ত্রণাধীন 2 বা ততোধিক শাখার মাধ্যমে নগদে পণ্য বিক্রি করা হলে তাকে চেইন স্টোর বলে। একই মালিকানা, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, এটা খেয়াল রাখবা যে মালিক একই মালিকানা, ধরো 2-3টে শাখা থাকতে পারে কিন্তু মালিকানা একজন, এক জায়গায় থেকে কন্ট্রোলিংটা হবে। এই ধরনের প্রতিষ্ঠানকে কি বলতেছে, বিপণীমালা বা চেইন স্টোর, যারা মূলত নগদে পণ্য বিক্রি করে থাকে। এতটুকু লিখলে তোমার 1 মার্কের আনসার হয়ে যাবে। আবার পরীক্ষা তোমাদের আসতে পারে যে চেইন স্টোর এবং ডিপার্টমেন্টাল স্টোর, যাকে বাংলা বলতেছে কি বিভাগীয় বিপণী, এর মধ্যে পার্থক্য কি। এর মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। দেখো, বিভাগীয় বিপণীর কোনো শাখা থাকে না, বাট চেইন স্টোরের 2টা বা 2-এর অধিক শাখা থাকতে পারে। হ্যাঁ, এটা হচ্ছে মূল পার্থক্য। চেইন স্টোরেরও নিয়ন্ত্রণ বা পরিচালনা একই মালিকানার অধীনে থাকে, বিভাগীয় বিপণীরও নিয়ন্ত্রণ বা পরিচালনা একই মালিকানার অধীনে থাকে। হ্যাঁ, আচ্ছা,
চেন স্টোরে পণ্যগুলো নগদে বিক্রি হয়, বিভাগীয় বিপণীর পণ্যগুলো নগদে বিক্রি হয়। বিভাগীয় বিপণীটা বিভিন্ন শহর কেন্দ্রে গড়ে ওঠে, আর বিপণীমালা বা চেন স্টোরও বিভিন্ন শহর বা গুরুত্বপূর্ণ যে সমস্ত জেলা শহর আছে এই সমস্ত কেন্দ্র করে এখানে গড়ে ওঠে। এই পার্থক্যগুলো তোমরা এখানে ডিফাইন করবে যদি পরীক্ষায় আসে। তাহলে আশা করি তোমরা বিপণীমালা বা চেন স্টোর নিয়ে তোমাদের ধারণা কমপ্লিট। এরপর আসো ফ্র্যাঞ্চাইজ সংগঠন। ফ্র্যাঞ্চাইজ সংগঠন নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদের আমি একটু ধারণা দিই। তোমরা দেখবা যে তোমরা যখন বাইরে ঘুরতে যাও পরিবারের সাথে বা আত্মীয় স্বজনের সঙ্গে বা বিভিন্ন জায়গায় তোমরা বন্ধু বান্ধবের সাথে যখন ঘুরতে যাও, তখন তোমরা অনেক সময় ফাস্টফুডের প্রতি আমাদের একটা ঝোঁক আছে। তোমরা ফাস্টফুডের জন্য বিভিন্ন ফাস্টফুড যে সবগুলো আছে আমাদের বাংলাদেশে ভিতর যারা যেগুলো আছে তার মধ্যে কয়েকটি নাম করা ম্যাকডোনাল্ড, পিৎজা হাট, কেএফসি, এই যে ফাস্টফুডের দোকানগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো তোমরা দেখবা যে এখানে ফাস্টফুডের কোয়ালিটি, মান, তাদের সেবা সরবরাহ পদ্ধতি সব কিছু একটু ভিন্ন অন্যান্য প্রতিষ্ঠান থেকে। তাহলে তোমরা যে এই যে পিৎজা হাট বা কেএফসি বা ম্যাকডোনাল্ডের যে ফাস্টফুড তোমরা খাও, এগুলো কখনো হয়তো তোমরা চিন্তা করো না যে এগুলো কোন দেশের প্রতিষ্ঠান বা এরা কীভাবে এদের আমাদের দেশে বিজনেস করতেছে, এদের তো বাইরের প্রতিষ্ঠান, তাহলে আমাদের দেশে বিজনেস করতেছে কীভাবে, এগুলো তোমাদেরকে চিন্তা করতে হবে। অ্যাকচুয়ালি যে সকল প্রতিষ্ঠানগুলো সাধারণত এই ধরনের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে এরা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ সংগঠন, যারা মূলত বাইরের যে সমস্ত কোম্পানি কেএফসি, পিৎজা হাট এর যে মূল মালিক বা মূল যে যারা লাইসেন্স যাদের আছে, এই মালিকের সঙ্গে তারা চুক্তিবদ্ধ হয়ে কিছু শর্তের মাধ্যমে তারা বাংলাদেশে বা যে কোনো দেশে তারা এই বিজনেসটা করতে পারে। হ্যাঁ, তারা ওই কোম্পানিগুলো, মূল কোম্পানিগুলোর নাম বা তাদের যে প্রোডাক্টের যে কোয়ালিটি সেই মানটা বজায় রেখে তারা সুনির্দিষ্ট নিয়মকানুনের মাধ্যমে এই ধরনের বিজনেসটা গড়ে তোলে। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজ সংগঠন। তাহলে সংজ্ঞাকারে তোমরা যদি লেখো কি বলবা, যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান অন্য কোনো বিখ্যাত প্রতিষ্ঠানের নাম ব্যবহার ও সেই প্রতিষ্ঠানের পণ্য তৈরির অধিকার বা লাইসেন্স প্রাপ্ত হলে তখন তাকে কি বলা হবে? ফ্র্যাঞ্চাইজ সংগঠন বলবে। হ্যাঁ, তুমি তা কি হবে, ওই কোনো প্রতিষ্ঠানের নাম বা ওই প্রতিষ্ঠানের যে পণ্য তৈরির যে অধিকার যদি তুমি লাভ করো বা লাইসেন্স প্রাপ্ত হও, তখন তোমাকে কি বলবে? ফ্র্যাঞ্চাইজ সংগঠন। তাহলে বাংলাদেশে যারা কেএফসি, পিৎজা হাট, ম্যাকডোনাল্ডসে ব্যবসা করছে এই ধরনের প্রতিষ্ঠান, তাহলে এরা প্রত্যেকে লাইসেন্স প্রাপ্ত বা অধিকার প্রাপ্ত হয়ে তারা মূলত করতেছে। তারা কিসের মাধ্যমে করতেছে? নির্দিষ্ট ফি দিয়েছে এবং তাদের সাথে চুক্তিবদ্ধ হয়ে চুক্তি অনুযায়ী তারা ব্যবসা পরিচালনা করতে। যদি তারা চুক্তির নিয়ম কানুন ভঙ্গ করে তাহলে তাদের লাইসেন্সটা কি হবে? বাতিল বলে গণ্য হবে, তারা আর ব্যবসা করতে পারবে না। কারণ তোমরা জানো এই সমস্ত বাইরের প্রতিষ্ঠান তারা একটা কোয়ালিটি মেনটেন করে সর্বদা ক্ষেত্রে। হ্যাঁ, তাদের এই প্রতিষ্ঠানটা বাইরেও শাখা রয়েছে, ভিতরের দেশের বিভিন্ন দেশে শাখা রয়েছে, তাদের নিজ দেশে শাখা রয়েছে। তাদের যদি তাদের কোয়ালিটি মেনটেন না করে, তাদের সার্ভিসটা যদি ঠিক মতো, তাহলে মূল প্রতিষ্ঠানের সুনামটা ব্যাহত হবে। এই কারণে যাতে এই সুনামটা কখনো ব্যাহত নয়, সুনামটা অক্ষুণ্ণ থাকে, এই কারণে বিভিন্ন শর্ত জুড়ে দেয় ফ্র্যাঞ্চাইজ সংগঠনগুলোকে। হ্যাঁ, তাহলে এই ধরনের ফ্র্যাঞ্চাইজ সংগঠনগুলো যদি নৈবেদ থেকে আসে, যে পিৎজা হাট, কেএফসি বা ম্যাকডোনাল্ডস, এগুলো কোন ধরনের প্রতিষ্ঠান বা এইগুলো কিসের প্রতিষ্ঠান, তাহলে তোমরা বলবা কি এগুলো একটা ফ্র্যাঞ্চাইজ সংগঠন বা কীভাবে ব্যবসা করে? ফ্র্যাঞ্চাইজিং এর মাধ্যমে ব্যবসা করে। এভাবে তোমরা এই কোশ্চেনের আনসারগুলো দিবে। এরপরে আসো বহু শাখা বিপণী। হ্যাঁ, বহু শাখা বিপণীটা কি? মাল্টিপল স্টোর। যে সমস্ত উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো দেশের বিভিন্ন অঞ্চলে, হ্যাঁ, দেশের বিভিন্ন অঞ্চলে তারা কি করতে পারে? বিভিন্ন শাখা খুলে ব্যবসা পরিচালনা করে, তাকে বহু শাখা বিপণী বলে। হ্যাঁ, দেখো বাংলাদেশের ভিতর হামদাদ, সাধনা ঔষধালয়, তারপরে তোমার বাটা শু কোম্পানি, এই সমস্ত কোম্পানিগুলো বিভিন্ন জেলা শহর, থানা পর্যায়ে বিভিন্ন জায়গায় তাদের বিভিন্ন শাখা স্থাপন করে তারা কি করছে? ব্যবসা পরিচালনা করছে। এই জন্য এটাকে কি বলা হয়? বহু শাখা বিপণী, তাই তো, মাল্টিপল স্টোর। তাহলে পরীক্ষা যদি আসে মাল্টিপল স্টোর বা বহু শাখা বিপণী কি বলে, তাহলে কি বলবা? যে একই মালিকানা ও পরিচালনার ভিত্তিতে উৎপাদনকারী যখন দেশের বিভিন্ন অঞ্চলে শাখা খুলে সরাসরি ভোক্তাদের কাছে পণ্য সামগ্রী বিক্রি করে, তখন তাকে বহু শাখা বিপণী বা মাল্টিপল স্টোর বলে। যেমন হামদর্দ, সাধনা ঔষধালয়, বাটা শু কোম্পানি ইত্যাদি। এরপর আসো স্বেচ্ছামূলক চেইন। স্বেচ্ছামূলক চেইনটা কি? যে খুচরা ব্যবসায়ীরা সম্মিলিতভাবে পাইকারি ব্যবসায়ীর কাছ থেকে পণ্য সামগ্রী সংগ্রহ করে 2 বা ততোধিক দোকানের মাধ্যমে ভোক্তাদের নিকট পণ্য বিক্রয় করার জন্য একত্রিত হলে তাকে কি বলবে? স্বেচ্ছামূলক চেইন বলবে। কি বুঝলা? যে খুচরা ব্যবসায়ী প্রতিষ্ঠান বা খুচরা ব্যবসায়ীরা যদি একত্রিত হয়ে দলবদ্ধভাবে, হ্যাঁ, দলবদ্ধভাবে সম্মিলিতভাবে পাইকারি ব্যবসায়ীদের কাছ থেকে পণ্য সামগ্রী ক্রয় করে নিয়ে তারা যদি 2-1 ভোক্তা, 2-1 দোকানদারের মাধ্যমে, 2-1 খুচরা ব্যবসায়ীর মাধ্যমে সেটা তোমার পণ্যটা বিক্রি করে ভোক্তাদের কাছে, তখন সেটাকে স্বেচ্ছামূলক চেইন বলবে। মানে এটা চেইন মেনটেন করে চলে, তাই এটাকে স্বেচ্ছামূলক। এই ধরনের
ব্যবসায় সাধারণত পৃষ্ঠপোষকতা বা স্পন্সরশিপ করে থাকে কারা? পাইকার ব্যবসায়ীরা। আচ্ছা, এরপরে আসো খুচরা ব্যবসায়ীদের সমবায়। এই সমবায় সমিতি বা সমবায় একটা কয়েকগুলো সদস্যদের নিয়ে গড়ে ওঠে। এই খুচরা ব্যবসায়ীদের সমবায় এরা মূলত কী করে? এদের সমিতির মধ্যে যে সমস্ত সদস্য আছে তাদের মধ্যে নগদে পণ্য বিক্রি ব্যবস্থা করে থাকে এই সমস্ত খুচরা ব্যবসা প্রতিষ্ঠান। হ্যাঁ, যে সমস্ত স্বাধীন খুচরা ব্যবসা প্রতিষ্ঠান দলবদ্ধভাবে কেন্দ্রীয়ভাবে সংগঠন করে বিভিন্ন সংগঠন বা সমবায় সমিতি গঠন করে তারা কি করে থাকে? তারা পণ্য বিক্রি এবং প্রসারমূলক পদক্ষেপ গ্রহণ করে থাকে, তাকে সমবায় খুচরা ব্যবসায়ী বলা হয়। এরপরে আসো যে বিক্রয় কেন্দ্রবিহীন বা 5 নাম্বার লাস্ট ওয়ান আমরা পড়বো, বিক্রয় কেন্দ্রবিহীন বা খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বা দোকানবিহীন। কিছু কিছু ব্যবসা প্রতিষ্ঠান আছে, আমরা এত সময় যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানগুলো আলোচনা, প্রত্যেকটার নিজস্ব আউটলেট বা নিজস্ব দোকান বা নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে। এইগুলো ছাড়াও খুচরা ব্যবসা প্রতিষ্ঠান কীভাবে গড়ে ওঠে? বিক্রয় কেন্দ্রবিহীন বা দোকানবিহীন, কোনো দোকানও থাকবে না, কোনো বিক্রয় কেন্দ্র থাকবে না, এভাবেও আমাদের খুচরা ব্যবসা প্রতিষ্ঠান বা খুচরা ব্যবসায় হয়ে থাকে। যেমন তার মধ্যে একটা হচ্ছে প্রত্যক্ষ মার্কেটিং, একটা হচ্ছে টেলিমার্কেটিং, একটা হচ্ছে ক্যাটালগ মার্কেটিং, একটা হচ্ছে অটোমেটিক ভেন্ডিং। দেখো এর প্রত্যেকটি বিষয় তোমাদের আমি লিখেছি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় তোমাদের এখান থেকে কোশ্চেন থাকবে আশা করা যায়। তো তোমরা এই বিষয়গুলো জানবা। প্রত্যক্ষ বিক্রয় মার্কেটিং কি, অর্থাৎ যাকে ইংলিশে বলে কি ডিরেক্ট সেলিং বা ডিরেক্ট মার্কেটিং, অর্থাৎ কোনো প্রকার এখানে কি থাকবে না, কোনো তোমার ক্রেতার সাথে বিক্রেতার সামনে সরাসরি, বিক্রেতা কি করবে? সরাসরি তার পণ্যগুলো নিয়ে ক্রেতার সামনে উপস্থিত হবে এবং পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য বা উপাত্ত তুলে ধরে পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালানোকে কি বলা হয়? প্রত্যক্ষ বিক্রয়। বিক্রেতা অনেক সময় দেখবা যে তোমাদের কলেজের গেটে সামনে ফুচকার দোকান, আইসক্রিমের দোকান, চটপটির দোকান বা আচারের দোকান, এই সমস্ত বিক্রেতারা সরাসরি তোমাদের কাছে পণ্য নিয়ে যে বিভিন্নভাবে তোমাদেরকে ইনফ্লুয়েন্স করে সেই পণ্যটা বিক্রয়ের জন্য চেষ্টা করে থাকে। এই যে সরাসরি তোমাদের সামনে যাচ্ছে এবং ক্রেতার নিকট যে পণ্য সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরে বিক্রয়ের যে চেষ্টা চালাচ্ছে, এটাকেই বলা হচ্ছে ডিরেক্ট মার্কেটিং বা ডিরেক্ট সেলিং, অথবা বাংলায় বলতেছে প্রত্যক্ষ বিক্রয়। তোমরা সাধারণত এই ধরনের প্রত্যক্ষ বিক্রয়ের ক্ষেত্রে তোমরা দেখবা যে তোমাদের বাসার আশেপাশে সকালবেলা ভ্যানে করে তোমার শাক সবজি মাছ ডিম দুধ এরকম নিয়েও তোমার সরাসরি তোমাদের সামনে যে পণ্য বিক্রয়ের চেষ্টা চালাচ্ছে, এগুলো হচ্ছে প্রত্যক্ষ বিক্রয়। এছাড়া তোমরা আরও দেখবা যে তোমরা বাসে যখন ভ্রমণ করো, বিশেষ করে ঢাকা সিটির ভিতর তোমরা উঠে দেখবা যে অনেক হকার আছে যারা একটা ব্যাগ ঘাড়ে করে নিয়ে তোমার বাসের মধ্যে উঠে বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে কথা বলে বিভিন্ন ক্রেতাকে পণ্য সম্পর্কে অবহিত করে সেই পণ্যটা বিক্রয়ের চেষ্টা চালায়। এগুলো প্রোডাক্ট হচ্ছে ডিরেক্ট সেলিং বা প্রত্যক্ষ বিক্রয়ের একটা অংশ বা উদাহরণ বলা যায়। টেলিমার্কেটিংটা কি? নাম শুনে বুঝতে পারছো যে টেলিফোনের মাধ্যমে যদি তোমার বিক্রয়ের ব্যবস্থা করা হয়, টেলিফোনের মাধ্যমে যোগাযোগের মাধ্যমে ক্রেতা বিক্রেতার মধ্যে যদি পণ্য বিক্রয়ের প্রচেষ্টা চালানো হয়, তাকেই বলা হয় কি? টেলিমার্কেটিং। পরীক্ষা যদি আসে যে টেলিফোন মার্কেটিং বা টেলিমার্কেটিং কাকে বলে, তখন তোমরা এভাবে বলতে পারবে যে টেলিফোনের মাধ্যমে ক্রেতা সাধারণের সাথে যোগাযোগ প্রক্রিয়ায় বিক্রির করার পন্থাকে টেলিমার্কেটিং বলে। এতটুকু তোমরা বললে হবে। আমাদের দেশে সাধারণত এরকম টেলিমার্কেটিং এর প্রচলন এখনো ওইভাবে শুরু হয় নাই। আস্তে আস্তে উন্নত কান্ট্রিগুলোতে টেলিমার্কেটিং এর এই মাধ্যমে বিক্রয় প্রচেষ্টা খুবই প্রচলিত আছে। এরপরে আসো ক্যাটালগ মার্কেটিং কি? যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের তৈরি পণ্যের ক্যাটালগ দেখে অনেক সময় তোমার দেখবা যে ক্যাটালগ থাকে অনেকগুলো, বিশেষ করে ফার্নিচারের দোকান বা তোমার ইলেকট্রনিক যে ফ্রিজ টেলিভিশন এগুলো প্রতিষ্ঠানগুলোর দেখবা যে একটা ক্যাটালগ থাকে, তাদের ওখানে গেলে তুমি ক্যাটালগ দেখে তুমি ডিজাইন সিলেক্ট করতে পারবা, বলতে পারবা। তো এরকম ক্যাটালগ অনেক সময় প্রতিষ্ঠানগুলো তারা ক্যাটালগ পাঠিয়ে দিয়ে থাকে নির্দিষ্ট ক্রেতার কাছে বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে। তখন ওই গ্রাহক বা ক্রেতা ওই ক্যাটালগ দেখে তারা ওই ক্যাটালগের পণ্য অনুযায়ী তারা ওখান থেকে কী করে ইমেল বা টেলিফোনের মাধ্যমে তারা ওই পণ্যের অর্ডার দিয়ে থাকে, তখন এরা এখান থেকে পণ্যটা সেখানে পাঠানোর ব্যবস্থা করে থাকে। এরকম ক্যাটালগের মাধ্যমে মার্কেটিং করা হলে তাকে কি বলবে? ক্যাটালগ মার্কেটিং। এখানে দেখো কি বলছে যে খুচরা ব্যবসা প্রতিষ্ঠান তৈরি পণ্যের ক্যাটালগ দেখে খুচরা ব্যবসা প্রতিষ্ঠানের তৈরিকৃত কি বলতেছে তৈরি পণ্যের ক্যাটালগ দেখে টেলিফোন বা ইমেলের মাধ্যমে ভোক্তারা পণ্য সরবরাহের আদেশ দিলে তাকে ক্যাটালগ মার্কেটিং বলে। এই ক্যাটালগুলো তোমার মনে করো তুমি একজন ব্যবসায় প্রতিষ্ঠান, তোমার যে ফার্নিচারের দোকান আছে, তুমি ফার্নিচারের যে সমস্ত ফার্নিচার তোমার দোকান আছে এগুলো প্রত্যেকটার একটা পিকচার করে তুমি একটা ক্যাটালগ তৈরি করলে, এই ক্যাটালগটা তুমি পাঠিয়ে দিলে তোমার ক্রেতাদের কাছে, নির্দিষ্ট প্রতিষ্ঠানের কাছে পাঠিয়ে দিলে তারা ক্যাটালগ দেখলো, দেখে তাদের পছন্দ হলো। ক্যাটালগে যে আইটেম নাম্বার থাকে
হ্যাঁ, ওই আইটেম নাম্বার দেখে তারা ওইখানে বললো যে আমার এই 7 নাম্বার বা 5 নাম্বার আইটেমের এই প্রোডাক্ট আমার লাগবে, টেলিফোনের মাধ্যমে বা ইমেলের মাধ্যমে তারা পণ্যটা অর্ডার দিল। এটাকেই বলা হচ্ছে কি, ক্যাটালগ দেখে যখন পণ্যটা অর্ডার করছে তখন সেটাকে ক্যাটালগ মার্কেটিং বলছে। ক্লিয়ার? সাধারণত আমাদের দেশে ইলেকট্রনিক্স এবং ফার্নিচার সামগ্রী বিক্রির ক্ষেত্রে এরূপ ক্যাটালগ মার্কেটিংটা প্রচলন হয়। মনে রাখবা, নবীর থেকে আসতে পারে সাধারণত কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ক্যাটালগ মার্কেটিংটা হয়, তখন এইগুলো নাম থাকতে পারে ইলেকট্রনিক্স সামগ্রী এবং ফার্নিচারে বা আসবাবপত্র বিক্রির ক্ষেত্রে ক্যাটালগ মার্কেটিংটা হয়ে থাকে। এরপর আসো অটোমেটিক ভ্যান্ডিং। অটোমেটিক, যার বাংলা বলতে চাচ্ছে স্বয়ংক্রিয় মেশিন, হ্যাঁ, যার বাংলা হচ্ছে স্বয়ংক্রিয়, তার অটোমেটিক ভ্যান্ডিং। যেখানে অটোমেটিক ভ্যান্ডিংয়ের এই যে পদ্ধতিটা, এটা এমন একটা পদ্ধতি যেখানে কোনো বিক্রয়কর্মী থাকে না। হ্যাঁ, কি থাকে না? কোনো বিক্রয়কর্মী থাকবে না। এ ধরনের পদ্ধতিতে বিক্রয় ব্যবস্থা সাধারণত আমাদের দেশে এখনও প্রচলিত হয়নি। সাধারণত উন্নত কান্ট্রিতে, ইউরোপ কান্ট্রিতে, বিভিন্ন দেশে, পশ্চিমা দেশে এগুলোতে এই ধরনের ব্যবস্থাগুলো এখনও চালু আছে। অর্থাৎ এটা এমন একটি মেশিন, উন্নত কান্ট্রিতে যখন দেখবা যে গুরুত্বপূর্ণ যে সমস্ত জায়গাগুলো আছে বা বড় বড় শপিং মলের সামনে এই সমস্ত অটোমেটিক ভেন্ডিং মেশিনগুলো তোমার স্থাপন করা থাকে। এখানে তোমার ক্রেতা সাধারণ দেখবে যে যখন যখন যাবে তখন দেখবে যে ওই মেশিনের স্ক্রিনে কি হচ্ছে, ওই বিভিন্ন প্রোডাক্টের মূল্য সহ ওই স্ক্রিনে বারবার ভেসে আসতেছে। তখন ক্রেতার যে প্রোডাক্টটা দরকার সেই প্রোডাক্টের যে মূল্য সেটা পরিশোধ করলে মেশিনের ভিতর, তখন মেশিন থেকে অটোমেটিক প্রোডাক্টটা কী হবে, বের হয়ে আসবে। হ্যাঁ, এই জন্য এটাকে কি বলতেছে, অটোমেটিক ভেন্ডিং মেশিন। ধরো এখানে সাধারণত চা, কফি, কোমল পানীয়, জুস এই টাইপের প্রোডাক্টটা সাধারণত অটোমেটিক ভেন্ডিং মেশিনে আসে। হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে কফির মূল্য $5, তখন ক্রেতা $5 পে করার সঙ্গে সঙ্গে ওই চা কফিটা চলে আসবে তার অটোমেটিক্যালি। এটাই হচ্ছে যে কোনো বিক্রেতাবিহীন, হ্যাঁ, ক্রেতা বিক্রেতার সরাসরি যোগাযোগ ছাড়াই এই ধরনের ব্যবস্থাটা হয়ে থাকে, তাই তো? তাকে বলা হচ্ছে কি অটোমেটিক ভেন্ডিং মেশিন। দেখো বইতে বলছে যে ব্যক্তিগত যোগাযোগ ছাড়া, হ্যাঁ, যেখানে যেহেতু এখানে কোনো বিক্রেতা থাকে না, যদি শুধু ক্রেতা যে তার পণ্যটা নিয়ে থাকে, এই জন্য ক্রেতা বিক্রেতার মধ্যে কোনো ব্যক্তিগত যোগাযোগ এখানে হয় না। তাহলে ব্যক্তিগত যোগাযোগ ছাড়া ভেন্ডিং মেশিনের মাধ্যমে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য সামগ্রী কেনা বেচা করার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয় বা অটোমেটিক ভেন্ডিং বলে। হ্যাঁ, এ ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে পণ্য বিক্রির জন্য কোনো বিক্রয়কর্মী থাকে না। হ্যাঁ, এক্ষেত্রে ক্রেতা মেশিনে স্ক্রিনে দেখানো মূল্য পরিশোধ করে, মেশিনের নিচে স্ক্রিনে মূল্য আসে। হ্যাঁ, মূল্য দেখে ক্রেতারা সাধারণত কী করে, সে মূল্য পরিশোধ করলে চা বা কফি বা কোমল পানীয় যে কোনো কিছু সব কিছু তারা সেভাবে পেয়ে যায়। তো ঠিক আছে, আশা করি তোমরা আজকের যে লেকচার সেটা বুঝতে পেরেছ। এ পর্যন্তই আমাদের আলোচনা শেষ। পরবর্তী আমরা নতুন একটি চ্যাপ্টার শুরু করবো। এই অধ্যায়ের মূল বিষয়গুলো আমাদের পড়া হয়ে গেছে। তো ধন্যবাদ সবাইকে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।